অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের রায় কাল। লন্ডনে হাসপাতালে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের। পরিবহন খাতের সাবেক নেতা এনায়েতুল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দিনে 1.5 কোটি টাকা করে চাঁদাবাজির অভিযোগ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর সময় দিলেও সরকারকে ছাড় নয় বলছেন বৈষম্য বিরোধীরা। এবং বিমানবন্দরের পর এবার HMPV ঠেকাতে আখাউড়া বেনাপোল হিলি স্থলবন্দরের সতর্কতা স্বাস্থ্য অধিদপ্তরের, চলাচল সীমিত। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের রায় হচ্ছে কাল। 4 দিনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের এই তারিখ ঘোষণা করেন। পরে ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার প্রাথমিক তথ্য বিবরণী ঠিক ছিল না, যা আমলে নিলে নিম্ন আদালতেই বাতিল হতো এই মামলা। আরো জানাচ্ছেন আজহার লিমন। দর্শক, যেমনটি বলছিলাম, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের রায় হচ্ছে কাল। 4 দিনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের এই তারিখ ঘোষণা করেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যেই প্রতিবেদনটি দেখাতে সক্ষম হব। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসি খুশি আছেন এবং হাঁটা চলাও করতে পারছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টা এম মালেক। সোমবার ব্রিটিশ সময় রাত 11:30টায় এম মালেক জানান, এদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ছিলেন। তার সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের সবাই হাসপাতালে ছিলেন। এ সময় তিনি আরো বলেন, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে ভালো বলে জানিয়েছে বাংলাদেশি এবং বিদেশি চিকিৎসকরা। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চান তারা। 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু হয় তার। মেন্টালি ভেরি স্ট্রং এবং মানে খুব হাসি খুশির মাঝখানে আছেন। ডক্টর জুবাইদা রহমান ছিলেন, তারপরে ওনার নাতনিরা ছিল এবং ককর ওয়াইফও, সবাই মোটামুটি, এবং আমাদের দলের নেতাকর্মীরা, স্পেশালি প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা প্রতিনিয়ত আমরা খোঁজ নিচ্ছি এবং বাংলাদেশি ডাক্তার এবং ব্রিটিশ ডাক্তাররা মিলে তারা আজকে বলছেন যে আরও বেটার সিচুয়েশন হচ্ছে। আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। পরিবহন খাত থেকে দিনে 1.5 কোটি টাকা করে চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে এনায়েতুল্লাহর নেতৃত্বাধীন সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারেনি সড়ক খাত। 2009 সালের পর জোর করে পরিবহন সভাপতির নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবহন খাতে নতুন বাস নামানোর অনুমোদনের নামে লাখ লাখ টাকা করে ঘুষ নিতেন এনায়েতুল্লাহ। এছাড়া অবৈধভাবে দেশে বিদেশে গড়াচ্ছেন অঢেল সম্পত্তি। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগে তুলে ধরা হয়েছে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, রাজধানী এবং এর উপকণ্ঠের বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা আদায় করত এনায়েতুল্লাহর সিন্ডিকেট। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াত সেই
খসড়া পর্যালোচনা করছে। তবে বিএনপি বলছে পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। অন্যদিকে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন সরকারকে প্রয়োজনে আরও সময় দেওয়া হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে কোনো ছাড় নয়। এ বিষয়েও আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটিও আমরা কিছুক্ষণ পরে দেখব। এবারে আমরা যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি এবং সেই সঙ্গে তার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে শুনানির দিন ধার্য করা হয়েছে সে নিয়ে প্রতিবেদনে। আইনি লড়াই শেষে 2 কোটি 10 লক্ষ টাকার দুর্নীতি মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চূড়ান্ত রায়ের জন্য দিন ঘোষণা করল আপিল বিভাগ। মঙ্গলবার 17 বছর আগের এই মামলার আপিলের শেষ দিনের শুনানি হয়। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চে সকাল 10টার কিছু আগে শুরু হয় এই শুনানি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হকের আইনজীবী মূলত এই শুনানিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বেগম জিয়ার আইনজীবীরা, রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষগুলো। প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে প্রধান বিচারপতি জানান বুধবার রায় ঘোষণা হবে। নেত্রীর পক্ষে পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপির আইনজীবীরা। তারা বলেন মামলার আরেক আসামির পক্ষে শুনানি হলেও এখানে এই মামলার নানা অসঙ্গতির ব্যাপারগুলোই উঠে এসেছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণী ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করেন তারা। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। বুধবারের রায়ে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন আশা প্রকাশ করেন আইনজীবীরা। এবং আগামীকালকে আল্লাহর রহমতে ন্যায় বিচার পাবো, এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। 17 বছর আগে 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে ওই মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। গেল 11 নভেম্বর ওই সাজা স্থগিত করে এই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। আজহার লিমন, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সভা মনে করে। এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জনাব ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে। ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যেই তারা এই বিষয়ে একটা প্রতিবেদন দেবেন, যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না, আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি, আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি, সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে, আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটার সমাধানে, সেই প্রস্তাব নিয়েও আমরা আসব। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো। আশা করি আপনারা বিস্তারিত পাবেন। অবশ্যই 1 মিনিট, আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি। সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা, যে অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। আপনার এই জিনিসটা আমাদের সবসময়, এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এখন এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে। জি প্লিজ। নির্বাচন নিয়ে আপনারা আসলে বক্তব্য এসে আপনার জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের পক্ষ থেকে প্লাস হচ্ছে যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী এবং কিছু কিছু রাজনৈতিক দলও বলছে এবং সংস্কার কমিশন যেটা হয়েছে ইসি তারাও বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রক্রিয়া এবং তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা এটাকে এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। এখানে আমার এখানেও আছে, আপনারা পাবেন। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। না, লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্য, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়, তাই না? যে এক সেকেন্ড বলেন, আপনি বলেন, তারপরে আমি ওনার প্রশ্ন আছে বোধ হয়। একটা সেকেন্ড এই সম্পর্কে একটা যৌক্তিক বিষয়। লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুটা স্তর, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল। তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায়? ইউনিয়ন পরিষদে। এখন দেখেন, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিলও করে না। কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরও উপরে। কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এদিকে সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30টার দিকে রাজশাহীতে যুব দলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠদের টাকা পাচার করাই উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন। এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি 7ই জানুয়ারি নির্বাচন করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। দর্শক, শুরুতেই বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু হয়েছে এবং সেটি এখন পর্যালোচনা চলছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো সেটি। লাল সবুজের মানচিত্র জুড়ে এই যে 56,000 বর্গমাইল, এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি 52, কি 69, 71 কিংবা 90, কিন্তু তবুও তো আক্ষেপ, এত রক্ত, এত জীবনের বিনিময়ও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও? আর তাই তো 24-এ এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় 2,000 মানুষের জীবন। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আলটিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কতদূর? সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম অনুযায়ী সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে সবাই মিলে যেটা অ্যাডপ্ট করবে, সবাই মিলে যেটার সাথে আছে সেখানে উনি আছেন। হ্যাঁ, উনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তো সেই জায়গাটায় সমস্ত পলিটিক্যাল পার্টি
আমাদের স্টুডেন্টরা, বড় বড় পার্টিগুলো এবং ছোট পার্টি সবাই মিলে যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে, তো সেই জায়গায় আমরা সেই সাথে থাকার মধ্যে তো অন্যায় কিছু নাই। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে সরকারের তরফ থেকে পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছেন তারা। আলোচনায় প্রস্তুত বিএনপিও, তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি। ঘোষণাপত্র তো ওদের ব্যাপার, এটা ওরা কিসের ঘোষণাপত্র জানি না। তো ওদের বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো যখন তরুণ ছিলাম আমরাও একটা আন্দোলন করেছি, আন্দোলন করে একটা মিলিটারি ডিক্টেটরকে সরাইছি, কিন্তু তখন আমাদের এরকম ঘোষণাপত্র বা কিছু আগে নেই। আমরা যে একটা যুগান্তকারী পরিবর্তনগুলো ঘটিয়েছি, জিয়া রহমান সাহেব এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই কনস্টিটিউশন দেখেই তো করছি, বাতিল করতে হয় নাই তো। জুলাই প্রোক্লামেশন জাতীয় কিছু একটা তো ইতিহাসের জন্য থাকা উচিত। হচ্ছে এই কাজটি করার দরকার ছিল 5 আগস্টের পরপরই। গভর্নমেন্ট একটা ড্রাফট করছে আমি জানি, ওরা আমাদের মতামত চাচ্ছে অফিসিয়ালি, তো সে কারণে আমি মনে করি যে আমরা একটু এবং আমরা আলোচনা করে ঠিক করব বলেছি। সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে আরও সময়ের প্রয়োজন হলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা, তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই। আমরা এটাতেই দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমাদের একটি দালিলিক প্রমাণ প্রয়োজন এবং সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। সকল অংশীজনও যেহেতু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং সেখানে যদি সরকার আরও কিছু সময় চায় তখন আমরা সেটা নিয়ে ভাবব। রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে ৭১ কেন ব্যর্থ হয়েছিল তার জন্যই প্রয়োজন ২৪-এর ঘোষণাপত্র। তিনি বলছেন ২৪-এর এই অভ্যুত্থানে ঠিক কি কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের ঘোষণাটা হয়েছে বাস্তবে, শেষ পর্যন্ত এসছে ১ দফা ১ দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই স্লোগানটাই হচ্ছে তাদের শেষ দাবি। কিন্তু এই দাবির পেছনে কি ছিল, মানে ২০০০-এর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে শুধু জুলাই আগস্টের অভ্যুত্থানে। আমি মনে করি সবচেয়ে বড় হলো কি দেশে মানুষের যে মত প্রকাশ অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা লুণ্ঠন করা হয়েছে। আরও বড় প্রকাশ, উন্নয়নের নামে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশকে ক্রমশ বিপজ্জনক করে তোলা হয়েছে। আপনি যদি এত বড় জিনিসটাকে বোঝেন তাহলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা বুঝবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা কি, যে কি কারণে 1971-এর মুক্তিযুদ্ধে এত প্রাণদান করার পরেও আমরা দেশকে প্রকৃত প্রস্তাবে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করতে পারলাম না, কি কি কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তার যেটা তালিকা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তার মধ্যে 1971 আছে, 1971-এর ধারাবাহিকতায় 2024। আমি যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তিনি বলছেন অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে, ২৪ ব্যর্থ হলে তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা করতে হবে, হয়তো সেই অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নতুন বছরে কক্সবাজারগামী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ রেলওয়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল শুরু করবে প্রবাল ও সৈকত নামে 2টি ট্রেন। যাত্রাপথে থামবে 8টি স্টেশনে। এতে প্রতিদিন প্রায় 3000 যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে পুরো দেশের রেল নেটওয়ার্কে কক্সবাজারকে যুক্ত করার পরিকল্পনা চলছে। মন্তোষ বেদজ্ঞকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন কাজী মাহফুজ। সমুদ্রের উত্তাল জলরাশি কিংবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের টানে মন্ত্রমুগ্ধের মতো। ছুটির দিন হলে তাই লাখো দর্শনার্থীর ঢল নামে সমুদ্র নগরী কক্সবাজারে। সড়কপথে পর্যটকের চাপ কমাতে 2023 সালের 1 ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে 2টি ও চট্টগ্রাম থেকে বিশেষ একটি ট্রেন চালিয়ে 1 বছরে নতুন এই রুটে রেলওয়ের গড় আয় 80 কোটি টাকারও বেশি, যা এরই মধ্যে রেলওয়ের সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় রুটের স্বীকৃতি পেয়েছে। চাহিদা বাড়তে থাকায় চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে চালু হচ্ছে প্রবাল ও সৈকত নামে নতুন আরও 2টি ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত শুরু করবে ট্রেন দুটি। এতে মাত্র 4 ঘন্টায় যাওয়া যাবে কক্সবাজার।
পর্যটকদের সুবিধার জন্য ট্রেনে থাকছে খাবারের বগিও। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা ঢাকা থেকে ইন্টারসিটি ট্রেন চালাচ্ছিলাম এবং গত বছর ঈদ থেকে আমরা স্পেশাল ট্রেন চালাচ্ছিলাম। সেটা এখন স্পেশাল ট্রেনটা এখন একটা স্থায়ী ট্রেন হিসাবে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে এটা 2 বার যাবে 2 বার আসবে, অর্থাৎ 4টা ট্রেন আরও এক্সট্রা আমাদের হবে। রেলওয়ে সূত্র জানায় নতুন ট্রেন দুটির প্রতিটিতে 16টি বগি ও 743টি আসন থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও ট্রেনে কেবিন, শোভন ও প্রথম শ্রেণীর এই 3 ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীতে সিলেট, ময়মনসিংহ সহ দেশের আরও কিছু রুটের ট্রেন কক্সবাজারের সাথে যুক্ত হবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। সিলেট থেকে একটি ট্রেন দিলে চলাচল করলে ভালো হয়, ময়মনসিংহ থেকে দেওয়া যেতে পারে, ঢাকার থেকেও আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি করা যায় এবং যে ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত আসে, আন্তনগর, খুলনা, মহানগর, গদুলি, এই ট্রেনগুলো পর্যায়ক্রমে কক্সবাজার পর্যন্ত এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারমুখী যাতায়াতের বাহন হিসেবে পর্যটকদের প্রথম পছন্দ ট্রেন। এ কারণে ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। অনলাইনে সার্ভার চালুর পর মুহূর্তেই শেষ হয়ে যায় সব টিকিট। তাই নতুন ট্রেন চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পর্যটকরা। 2টা ট্রেন যুক্ত হচ্ছে, এটা তো খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দের বিষয়। এখন তো মনে হচ্ছে আবার আসি সবাই একসাথে। আসা যাওয়ার জন্য আমাদের অনেক টাইম কমে, সাশ্রয়, সবকিছু মিলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর। নতুন ট্রেন আরো বেশি থাকা দরকার, কারণ এটাতে এত বেশি চাপ যে আমরা 1 মাস আগেও টিকিট পাই নাই। নতুন ট্রেন দুটির একটি সকাল 6:15টায় ও অন্যটি বিকেল 3:10 চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাত্রা করবে। ফিরতি পথে কক্সবাজার স্টেশন থেকে ছাড়বে সকাল 10:20 ও রাত 8টায়। যাত্রাপথে 16 শহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডোলাহাজারা ও রামু স্টেশনে থামবে ট্রেন দুটি। এতদিন ঢাকা থেকে কক্সবাজারমুখী দুটি পর্যটকবাহী ট্রেন যাতায়াত করত। চট্টগ্রাম থেকে স্থায়ী কোনো ট্রেন না থাকায় আক্ষেপ ছিল এ অঞ্চলের মানুষের। তবে সাম্প্রতিক সময়ে যে ট্রেন দুটি চালু হচ্ছে, এর মধ্য দিয়ে সেই আক্ষেপ দূর হবে। শুধু তাই নয়, এই ট্রেন দুটি বিভিন্ন স্টেশনে থামার কারণে সড়ক পথে কমবে যাত্রী চাপ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। হযরত শাহজালাল বিমানবন্দরের পর এবার HMPV ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আখাউড়া, বেনাপোল, হিলি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। সংক্রমণ ঠেকাতে আখাউড়া বন্দরে গতকাল থেকেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী শনাক্ত হয়নি। আখাউড়া বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগ বলছে, HMPV ভাইরাসের প্রাথমিক উপসর্গ কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নেওয়া হবে ব্যবস্থা। এদিকে হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে বেনাপোল এবং হিলি স্থলবন্দরে। সেখানে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আগে করোনা ভাইরাস একটা আতঙ্ক ছড়াইছে, এখানেও একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। বর্ডারে এখন আমরা এখানে দেখতেছি যে 2 পাশে 2টা হেলথ ক্যাম্প আছে। এখানে যারা আসে ভারত থেকে, ওদের মানে স্বাস্থ্য পরীক্ষা হিসাবে আমরা এখানের মধ্যে ওই তাপমাত্রা দেখি ওদের কোনো HMP ভাইরাস ওদের মধ্যে আছে কিনা আমরা দেখি, পরীক্ষা করি। HMPV ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। যাত্রীদের জন্য বসানো হয়েছে হেলথ ডেস্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, HMPV ভাইরাস কোনো যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, আখাউড়া স্থলবন্দর দিয়ে এখনো পর্যন্ত এই HMPV ভাইরাস আক্রান্ত কোনো রোগী কিন্তু শনাক্ত হয়নি। তবে আগাম সতর্কতা হিসেবে কিন্তু এখানে একটি হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া গতকালকে থেকে এখানে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর হিমেল খানের সঙ্গে। তিনি বলছেন যে আসলে এখনো পর্যন্ত এই HMPV ভাইরাস নিয়ে তারা আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্পষ্ট করে কোনো নির্দেশনা কিন্তু তারা পাননি। তবে আগাম সতর্কতা হিসেবে যেহেতু আসলে এই বন্দরটি দিয়ে প্রতিদিন অন্তত 6 থেকে 700 মতো যাত্রী
বারবার হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে তারা আগাম সতর্কতা হিসেবে কিন্তু এখানে একটি হেলথ ডেস্ক স্থাপন করেছেন এবং এখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি মেডিকেল টিমও তারা গঠন করেছে এবং এই মেডিকেল টিম মূলত ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে তাদের যে শারীরিক যেসব তথ্য আছে, প্রয়োজনীয় যেসব তথ্য সেগুলো তারা নিচ্ছেন এবং তারা বলছেন যে এই কোনো যাত্রীর শরীরে যদি আসলে এই HMPV ভাইরাসের যে প্রাথমিক যে উপসর্গগুলো আছে সেই ধরনের উপসর্গ যদি তারা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে তারা এই যাত্রীদেরকে তারা আখাউড়া বন্দর থেকে তারা আসলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবেন এবং পরবর্তীতে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে তারা ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ডক্টর হিমেল খানের সঙ্গে। তিনি বলেছেন যে আসলে এখন তারা যাত্রীদেরকে একটি স্বাস্থ্য বার্তা তারা দিচ্ছেন। তারা বলছেন যে যেন হাঁচি কাশির মাধ্যমে যেন এটি যেন না ছড়াতে পারে, সেক্ষেত্রে তারা প্রত্যেক যাত্রীকে এখন মাস্ক ব্যবহার করে কিন্তু এখানে এই বন্দরে আসার তারা অনুরোধ জানিয়েছেন এবং ইতিমধ্যে তারা আসলে কোনো যাত্রীর শরীরে যদি আসলে এই ধরনের ভাইরাস সংক্রমিত হয় সেক্ষেত্রে তারা আগাম প্রস্তুতি হিসেবে তারা কিন্তু N95 যে মাস্কগুলো আছে সেই মাস্কগুলো তারা কিন্তু এখানে সরবরাহ করেছেন এই মেডিকেল টিমের কাছে। যদি কোনো যাত্রীর শরীরে এই ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয় সেক্ষেত্রে সেই যাত্রীকে কিন্তু এই মাস্কটি পরিয়ে কিন্তু তারা আসলে বিশেষভাবে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নিয়ে যাবেন। এছাড়া এখানে যারা যেসব স্বাস্থ্যকর্মীরা আসলে যারা এই সেবাটিতে যারা নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু এখানে PPE-র ব্যবস্থাও কিন্তু করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর হিমেল খান। তবে তিনি বলছেন যে এই ভাইরাসটা আসলে এখনো পর্যন্ত যেহেতু বৃহৎ আকারে সংক্রমণ হয়নি বা ছড়েনি, সেক্ষেত্রে আসলে এটি নিয়ে আতঙ্কিত না হয়ে যাত্রী বা আসলে যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু একটি সচেতনতা তৈরির জন্য কিন্তু তিনি তাগিদ দিচ্ছেন এবং তিনি বলছেন যে আসলে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ কিন্তু তারা এখনই তারা জানছেন না। তবে আসলে সম্পর্কে একটি তথ্য আপনাকে দিয়ে রেখে যে সকল যাত্রীদেরকে আসলে হেলথ স্ক্রিনিং এর কার্যক্রমের আওতায় আনা হলেও কিন্তু এই আখাউড়া বন্দর দিয়ে কিন্তু আসলে যেসব পণ্য বোঝাই আমদানি রপ্তানি ট্রাকের যেসব চালক এবং সহযোগী আছেন তারা কিন্তু এই হেলথ স্ক্রিনিং কার্যক্রমের কিন্তু বাইরে রয়ে গেছেন আসলে, যার ফলে কিন্তু একটি শঙ্কা কিন্তু থাকছেই। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি এই ট্রাক চালক এবং সহযোগীদেরকে যদি আসলে ইমিগ্রেশনের মাধ্যমে যদি তাদের এই যে হেলথ স্ক্রিনিং এ যদি তারা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে কিন্তু সম্পন্ন করবেন। তো সম্পা, আমার কাছে এই ছিল আখাউড়া বন্দর থেকে এই যে HMPV ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের যে সতর্কতা সেই সংক্রান্ত সবশেষ তথ্য। HMPV ভাইরাসের সংক্রমণ রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দেখছেন পিলখানা হত্যাকাণ্ড মামলায় চাকরিচ্যুত সব সাবেক BDR সদস্যের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন, জেলখানায় বন্দী সব সদস্যের দ্রুত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারের কাছে জনগণের অন্যতম প্রধানতম একটি দাবি এই BDR হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি নিরপেক্ষ বিচার এবং সেই বিচারের যে প্রতিফলন সেটি বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ অতি দ্রুত সময়ের মধ্যে দেখতে চায়। আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেই হত্যাকাণ্ড ঘটানোর অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বাংলাদেশের অন্যতম প্রধানতম শক্তিশালী দুইটি বাহিনী যাদেরকে মুখোমুখি দাঁড় করানো এবং এর ফলে তাদের মধ্যে যেন অবিশ্বাস সৃষ্টি হয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশ যেন প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বল হয়, সেটি তাদের উদ্দেশ্য ছিল। আজকে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবাদপত্রগুলো এবং গণমাধ্যমগুলো কিন্তু স্বাধীনভাবে তাদের তথ্য উপাত্ত সহ নিউজ করতে পারছে বিধায় আমরা কিন্তু এই সকল সংবাদে আমরা হাসিনা গঙের নাম বিভিন্ন সময়ে উল্লেখ পাচ্ছি। অর্থাৎ ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর গঠিত যে কমিশন, সেই কমিশন গঠনের প্রক্রিয়া সেটি প্রমাণ করে আসলে এই সমগ্র যে বিচার প্রক্রিয়া সেটি ছিল প্রশ্নবিদ্ধ। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, যদি কোনো নিরপরাধ BDR সদস্য যারা এখনো তাদের সাজা ভোগ করে তাদের মেয়াদ শেষ হয়েছে, যারা পূর্বেই খালাস পেয়েছেন কিংবা
এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আপনাদের যে কমিশন, সেই কমিশন যতক্ষণ পর্যন্ত না স্বাধীনভাবে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে এবং সেখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি সকল বিডিআর যারা সদস্য আছেন, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদের মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হিরেক পুরাচ্ছে ঘুড়ি, সুতা আর নাটাই কেনার। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিহা উকরোজ। উকরোজ, জানাবেন বেচা কেনা কেমন দেখছেন, সেই সঙ্গে উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। শম্পা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে সাকরাইন উৎসব তা কিন্তু বেশ জাঁকজমকের সাথেই শুরু হয়ে গেছে এবং এই উৎসবকে ঘিরে আসলে পুরান ঢাকার প্রতিটি অলিতে গলিতে, বাসাবাড়ির ছাদে কিন্তু আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বর্তমানে শাঁখারী বাজারে অবস্থান করছি এবং শাঁখারী বাজার এসে আসলে আমরা দেখতে পেয়েছি যে ঘুড়ির যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে নানা আকারের, নানা ডিজাইন, নানা ধরনের আসলে ঘুড়ি বিক্রি হচ্ছে এবং দোকানিরা আসলে বলছেন যে ঘুড়িগুলোর যে মূল্য সেগুলো আসলে 5 টাকা থেকে শুরু করে 100-200 টাকা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছেন। তবে এই ঘুড়ির দাম নিয়ে কিন্তু আমরা আসলে ক্রেতাদের মাঝে কোনো রকম অসন্তোষ দেখতে পাইনি। তারা বলছে যে তাদের যে ওই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব তা তারা পুরো দমে আসলে পালন করবেন এবং যে তাই তারা হচ্ছে ঘুড়ির দোকানগুলোতে আসছেন এবং বাহারি ডিজাইনের ঘুড়ি আসলে তারা কিনছেন। এবং আমরা আসলে এই শাঁখারী বাজারের ছাদগুলোতে দেখতে পেয়েছি যে এই সাকরাইনকে ঘিরে যে আয়োজন তা কিন্তু আসলে পুরোপুরিভাবে নেওয়া হয়েছে। বাসাবাড়ির ছাদগুলোকে সাজানো হয়েছে বর্ণিলভাবে এবং এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে বলছেন যে বিকালের পর থেকে কিন্তু সাকরাইনের যে মূল আনুষ্ঠানিকতা সেগুলো আসলে শুরু হবে, অর্থাৎ ঘুড়ি উড়ানো কিংবা হচ্ছে ফায়ারওয়ার্কসের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো মূলত বিকাল থেকে তারা শুরু করবেন। তবে এই সকালে এসেও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি যে সাকরাইনের যে আমেজ তা কিন্তু আসলে এখানে পুরোপুরিভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং এ নিয়ে আসলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এবং সাকরাইনকে ঘিরে যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে মূলত বিকালের পর থেকে কিন্তু শুরু হবে বলে বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। শম্পা, সাকরাইন উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তাসফিয়া উকরোজ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 7 দিনেও নেভেনি 3 এলাকার আগুন। সবচেয়ে বড় প্যালিসেডসে 14% এবং দ্বিতীয় বৃহৎ ইটন দাবানলের 33% নিয়ন্ত্রণে এসেছে। এখনও শহর জুড়ে জারি করা আছে লাল পতাকা সতর্কতা। স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 24 জনে। প্যালিসেডস আর ইটনে নিখোঁজ রয়েছেন আরও 23 জন। আগুন নেভাতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যেই শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করবে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এছাড়া বড় দাবানলের শঙ্কায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পূর্ব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এরই সাথে শেষ করছি এখন ঢাকা। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবছরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন সম্ভব। স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রশ্নই আসে না সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের রায় কাল। লন্ডনে হাসপাতালে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর, সময় দিলেও সরকারকে ছাড় নয় বলছেন বৈষম্য বিরোধীরা। এবং পরিবহন খাতের সাবেক নেতা এনায়েতুল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দিনে 1.5 কোটি টাকা করে চাঁদাবাজির অভিযোগ।
শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।